জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরের বাল্যজীবনের কয়েকটি কথা। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ কথিত স্বামী যোগানন্দ সরস্বতী মহারাজের দিনলিপি হইতে সংগৃহীত। মায়ের সঙ্গে আমার খুব আড়ি ছিল। খাওয়া নিয়ে মাকে খুব জ্বালা দিতাম। হয়তো রাগ করে দু একদিন খেতাম না। মাও কিছু খেতেন না। বাবা বলতেন, সেধো না, যখন ক্ষুধা হবে আপনি খাবে, কারণ বাবা জ্ঞানের উপাদানে গঠিত। কিন্তু মা মাই ছিলেন। তাকে কষ্ট দিয়েছি বলে দুঃখ হয়, কিন্তু তৎসাময়িক ঘাত প্রতিঘাত ভগবত ইচ্ছায় সকলেরই মঙ্গলের জন্য হয়েছিল। এখন দেখছি মা অশেষ গুণবতী ছিলেন। আমার মুখ ভার দেখলেই তার কারণ অনুসন্ধান করতেন এবং তা দূর করার জন্যে বাবাকেও অনুরোধ করতেন। একদিন রাত্রিতে হঠাৎ একটি বিষধর সর্পের মস্তকে মার পা পড়ে। তিনি অনুমানে বুঝলেন যে যখন কামড় দেয় নাই, তখন পা কায়দা মতো মাথায় সম্ভবত পড়েছে। এই মনে করে তিনি পা অত্যন্ত দৃঢ় করে ধরলেন। এদিকে সাপটা পায়ে জড়াতে লাগলো এবং ভীষণ জোরে পা টিপে ধরল। সাধারণ লোকের পায়ের নিচে একটি পোকা পড়লে পা তুলে দৌড় মারবে, আর তিনি কিরূপ নির্ভীকা ছিলেন এতেই বেশ বোঝা যায়। তারপর আমাদিগকে ডাক দিলেন। সেই সাপ দেখে সকলেই অবাক। আমি কাটতে অগ্রসর হলাম। আমাকে কাকারা কাটতে দিলেন না। পরে ইন্দুর বাপ সাপটার গলার কাছে এক খণ্ড এবং আরেক জায়গায় আরেক খণ্ড করে পা হতে ছাড়ালেন। সকলেই তাকে পিছনে যেতে বললেন। তিনি পিছনে গিয়েই মূর্ছিত হয়ে পড়লেন, কারণ সাপের জড়ানিতে খুব কষ্ট হয়েছিল। ছোটকালে আমার মা আমাকে কথায় কথায় নানারূপ বকতেন এবং বলতেন, মায়ের কাছে ঋণী, মায়ের ঋণ এ জন্মে শোধ হবে না ইত্যাদি। আমি উত্তর দিতাম, তুমি আমাকে কেন পালন করেছিলে? আমি কি সে সময় তোমাকে খোসামত করেছিলাম? তুমি আপন ইচ্ছায় গো-মুত ঘাটার ইচ্ছা হয়েছিল তাই ঘেটেছ, তাতে আমার দোষ কি? যখন জন্মাবার সময় ট্যাঁ ট্যাঁ করেছিলাম, তখন তুমি যদি কোলে না নিতে তবে তখনই আমার শেষ হতো, আর তো সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না। এখন আবার উল্টো দাবি করছো ইত্যাদি। এই সব কথা ছোটকালে হতো। মা একেবারে অবাক হয়ে যেতেন এবং বাবার কাছে বলতেন, এ কি আশ্চর্য ছেলে, এর কথা শুনে আমি অবাক হয়ে যাই। একে নিয়ে আমি বড়ই মুশকিলে পড়লাম। এ কাকেও কোনো কথা বাদ দিয়ে বলে না। মা কখনো কখনো আমাকে বলতেন, তুই কি আমাকে জ্বালা দেবার জন্যেই আমার কাছে জন্মেছিলি? আমি উত্তর দিতাম, আমি স্বেচ্ছায় আসিনি, তুমি ডেকে এনেছ। ছেলে হওয়ার জন্যে কত রকম ব্রত উপবাস করেছ, কারণ তোমার প্রথমেই দুটি মেয়ে হয়, তাই পুত্রের জন্যে পাগল হয়েছিলে, কত ঠাকুর দেবতার আরাধনা করেছিলে। সুতরাং আমি তোমার তপস্যার ফল। এখন ফল ভোগ করো, এখন বাজে কথা শুনবো কেন? আমার সঙ্গে কেউই কথায় পেরে উঠত না। এমনকি গ্রামের লোকেরও কথায় কোনো দোষ দেখলে তৎক্ষণাৎ মুখের ওপরই তার প্রতিবাদ করতাম। একদিন বাড়ির নিকটবর্তী পালদের বাড়ির কোনো স্ত্রীলোক, আমাকে তিনি খুব স্নেহ করতেন, পুত্রবধূ সম্পর্কে নানা প্রকার মন্তব্য প্রকাশ করছেন এবং বলছেন, বউটা এসেই আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিল, সেই যত অনর্থের মূল। আমি তৎক্ষণাৎ মুখের উপরই বললাম, তোমার ছেলের কোনো দোষ নাই, সে খুব ভালো মানুষ। যত দোষ বউয়ের, বউয়ের মার, বাবার, তার 14 গোষ্ঠীর। এই বলেই সেখান থেকে চলে এলাম। সেই স্ত্রীলোকটি পাড়া তোলপাড় করল এবং মার কাছে এসে নালিশ করল। মাও বকলেন। কেউ কোনো অন্যায় রূপে মন্দ কথা বললে আমি সেটি একেবারে ভুলতাম না। যেদিন আবার তার দোষ দেখে কায়দা পেতাম, তখনই পূর্ব কথা স্মরণ করিয়ে দিয়ে জব্দ করে দিতাম। এই জন্য মা আমাকে কুটতে বলতেন। আমি সর্বত্রই উচিত বক্তা ছিলাম। যখনই কারো কোনো দোষ দেখতাম তৎক্ষণাৎ তার প্রতিবাদ করতাম। এজন্য পাড়ার সকলেই আমাকে ভয় করত এবং সম্ভ্রমের সঙ্গে চলত। গ্রামের নিম্ন শ্রেণীর লোকের একটি মরা মরে। তারা দুটি মাত্র ঘর, 2 ঘরে একটি মাত্র পুরুষ। সারাদিন তারা গ্রামের সকলের নিকট অনুনয় বিনয় করল, কিন্তু কারো দয়া হলো না। অবশেষে সন্ধ্যার সময় আমি এবং আমার বাল্যবন্ধু ভূপতি
মরা পোড়ানোর জন্য বের হলাম। সেই দেখে গ্রামের বহু লোক অনুগমন করলো এবং নিজেরাই মরা পোড়ালো। আমি একদিন স্নান করে আসছি। বাড়ির নিকটেই একটি অবস্থাপন্ন পালদের দোতলা পাকা বাড়ি আছে। সেই বাড়িতে ভীষণ চিৎকার শুনলাম। আমি ভিতরে গিয়ে বিশদিশ দৃশ্য দেখলাম। যুবতী বধূ বৃদ্ধা শাশুড়িকে ধরে মেঝেতে আজড়াচ্ছে আর লাথি মারছে, আর শাশুড়ি আর্তনাদ করছে। গ্রামের বহু লোক অভিনব এই দৃশ্য দেখে অধিকাংশই হাসি তামাশায় নিযুক্ত, কেউ কিছু বলছে না। আমি সেই দৃশ্য দেখেই উন্মত্তের মতো ছুটে গিয়ে বউটার চুল ধরে পায়ের চটি জুতো দিয়ে খুব করে পেটালাম। পিটুনি খেয়ে যখনই সে মাটিতে পড়ে গেল, অমনি আমি বাড়ি এলাম। আমার যেন বাহ্যজ্ঞান ছিল না। গ্রাম্যই হুলুস থুলুস পড়ে গেল। অমন বড়লোকের বাড়ির যুবতী বধূকে এমনভাবে প্রহার করায় কতজনে কতরূপ কল্পনা করতে লাগলো। কেউ বা জেল অনিবার্য ধার্য করল, কেউ জরিমানা অনুমান করল। বাড়িতেও এই খবর এলো। মা খুব বকতে লাগলেন। তখনও আমার পূর্বের উত্তেজিত অবস্থা যায়নি। আমি বললাম, তোমার পুত্রবধূ তোমার বুকে চড়ে চুল ধরে তোমাকে প্রহার করলে তোমার পুত্রের কর্তব্য কী? বলো, এর উত্তর দাও। মা কিছুই বলতে পারলেন না। তখন আমি আবার বললাম, আমি ভালো কাজ করেছি কি মন্দ কাজ করেছি? যদি ভালো করে থাকি তবে আমাকে কোলে নাও। এই কথা শোনা মাত্র মা ছুটে এসে আমাকে কোলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও আবেগ ভরে কাঁদতে লাগলাম। এই সুন্দর দৃশ্য হলো। তারপর মা বললেন, তোর যে এখন জেল হবে। আমি বললাম, আমি হাসি মুখে জেলে যাব, তুমি হাসি মুখে আমাকে বিদায় দিও। এদিকে গ্রামের লোকের এই কথা ভিন্ন অন্য কোনো কথা নাই, আন্দোলন নাই। মকদ্দমা রুজু হলো। কিন্তু ভূপতির বাবা কালী রায় খুব তেজস্বী ছিলেন। তিনি গ্রামের সব ব্রাহ্মণ পণ্ডিতদের একটি সভা করলেন। তাতে বিচার্য হলো যে যে বাড়ির বধূ শাশুড়িকে বুকে চড়ে প্রহার করে তাদের কি সামাজিক শাস্তি ব্যবস্থা হওয়া উচিত। সকলে এক বাক্যে সেই বাড়ির লোকেদের সমাজ্যত করল এবং বলল, যারা মোকদ্দমা কি অন্যান্য সহায়তা কি সাক্ষী দিতে যাবে তাদেরকেও এই শাস্তি ভোগ করতে হবে। এই ব্যবস্থায় ক্রমে সকলেই সেই দল ছেড়ে এই পক্ষ অবলম্বন করল। অবশেষে মোকদ্দমা উঠিয়ে নিল, আর সেই বধূ প্রকাশ্যভাবে আমার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে সেই বিবাদ মিটিয়ে ফেলল। একদিন কথা প্রসঙ্গে মা আমাকে বললেন যে বিয়ে হলেই ছেলে পর হয়ে যায়। আমি বললাম, ইচ্ছা করে তবে কেন এই কাজ তোমরা করো? মা বললেন, ছেলেরই সুখের জন্য করি। আমি তো আর চিরদিন বেঁচে থাকবো না, কাজেই ঘর দেখবে শুনবে কে, ছেলেকেই বা খাবার দিবে কে? সুতরাং সব বুঝলেও তা না করলে হয় না। আমি যখন বিদেশে থাকতাম তখন একটি স্ত্রীলোককে অনেক চেষ্টায় সৎপথে এনেছিলাম। মেয়েটিকে গ্রাম সম্পর্কে মামি বলে ডাকতাম। লোকে তার খুব নিন্দা করত, বলতো যে সে চরিত্রহীনা। ভাবলাম কেমন করে একে ফেরানো যায়। মেয়েটির বেশ বয়সও হয়েছিল, অথচ গ্রামে তার দুর্নাম খুব বেশি। একবার বন্ধ উপলক্ষে বাড়ি এসে শুনলাম মেয়েটি খুবই খারাপ। শেষে তাদের বাড়ি খুব যাওয়া আসা আরম্ভ করলাম। প্রথমে মামি বলেই ডাকতাম। কিছুদিন পর আমাকে খুব আদর যত্ন করতে আরম্ভ করলো। অনেক খাবার জিনিস আমার জন্য প্রস্তুত করে রাখত। আমার উদ্দেশ্য যে একটু মেলামেশা না হলে ফেরানো যাবে না। একদিন বললাম, মামি আমি তোমার সঙ্গে খাবো। সে তখন তা অসম্ভব মনে করল। বলল, দেখ তুই আমার সঙ্গে খাবি কি রে, তোর যে পইতে হয়েছে। আমি যখন জেদ করলাম, বললাম তোমাকে আমার মা বলে ডাকতে ইচ্ছা হয়, আজ তোমার পাতের প্রসাদই খাবো। তখন হতে মা বলতে আরম্ভ করলাম এবং সঙ্গে বসে খেতাম। এখন দেখলাম সে আমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতে আরম্ভ করেছে। সুযোগ বুঝে একদিন বললাম, মা লোকে তোমার কত নিন্দা করে, শুনে আমার বড় দুঃখ হয়। এইভাবে সহজভাবে প্রথম একদিন বললাম, তাতেও তার দোষ সংশোধন হলো না। এখন এমন হয়েছে যে আমি তাদের বাড়ি না গেলে খোঁজ করে। আমিও এক একদিন যাই না। আবার একদিন তাকে বললাম, আচ্ছা মা, তোমার এত বড় বড় ছেলে পিলে, আমিও তোমার ছেলে, লোকে যে কারণে তোমার নিন্দা করে তুমি তা পরিত্যাগ করো। এ নিন্দা আমার তোমার সহ্যই হয় না, আর তোমার কাছে আসবো না।
শুনে মেয়েটি খুব দুঃখিতা হলো। বলল, কেন তুই আসবি না? আমি বললাম, তুমি অসৎ সংসর্গ ত্যাগ করো। তোমার নিন্দা আমি শুনতে পারি না, বড় দুঃখ হয়। এখন থেকে তোমার বাড়ি আসা আমি বন্ধ করব, আর আসবো না। মেয়েটি আমি আসবো না বলায় দুঃখিতান্তকরণে কেঁদে ফেলল। তখন আমি বললাম, তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো আর এ পথে যাবে না। আর লোকে যে জন্যে তোমার নিন্দা করে তার ঠিক কিনা? মেয়েটি আমার কাছে স্বীকার করল যে কথা মিথ্যা নয়, সত্যই। তারপর তাকে বুঝিয়ে গেলাম, দেখো, তোমার ছেলেপিলেরা তো কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারে না। তাদের দেখলে সকলেই কানাকানি করে। আর আমারও যে বেশ কষ্ট, লোকে তোমাকে নিন্দা করে। সেই দিন সে আমার নিকট প্রতিজ্ঞা করল, আর আমার কোনো দুর্নাম শুনবি না। আজ তোকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম। সেই থেকে মেয়েটি আর অসৎ সঙ্গে মিশে নাই। শেষে গ্রামে আর কেউ তার নিন্দা করে নাই। সেই অবধি ভালো হয়ে গেল। আমাদের পাড়ায় আরেকবার একটি ঘটনা ঘটেছিল। আমি তখন বিদেশে থাকতাম। একবার পূজার ছুটিতে বাড়ি এসেছি। আমাদের সমবয়স্ক ছেলেদের নিয়ে বুড়োরা খুব আন্দোলন করেছিল। ছেলেরা যে কিসে অপরাধী তা ঠিক করতে পারলাম না। অথচ এ বাড়ি ও বাড়ি পথে ঘাটে কেবল ছেলেদের নিন্দা। কিন্তু কেউ এমন কথা বলে না যে অমুক ছেলে অমুক কাজটা করেছে। একদিন সকল ছেলের অভিভাবকরা কেউ গাড়ু গামছা নিয়ে, কেউ বা ঘটি হাতে করে এক জায়গায় জড়ো হয়েছে। ছেলেদের মধ্যেও অনেকে উপস্থিত, আমিও উপস্থিত। বুড়োরা অনেকেই ছেলেদের সম্বন্ধে বলছে একেবারে অপদার্থ, ওদের চলাফেরা হাবভাব আর সহ্য করা যায় না, ওদের রীতিমতো শাসন করা দরকার, তা না হলে আর দেশে থাকা যাবে না, ইত্যাদি। তখন আমি তাদের বললাম, দেখুন, আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা সত্য সত্য জবাব দেবেন। তারপর যাকে যা শাস্তি দেওয়া আবশ্যক দিতেই হবে। বুড়োরা অনুমতি দিলেন। তখন বুড়োদের জিজ্ঞাসা করলাম, ছেলেদের ভিতর কোন ছেলে চরিত্রহীনতার কোন কাজ করেছে, কিংবা কোনো প্রকার চুরি ডাকাতি বা অন্য কোনো অন্যায় কাজ করেছে? অথবা ছেলেদের ভিতর মদ গাঁজাখোর কেউ আছে? তখন বুড়োদের ভেতর কেউ কেউ বললেন, ওসব কোনো দোষ আমরা দেখি নাই, এমন কোনো কাজ ওরা করে নাই। এই দেখো না, কেমনভাবে চুল কাটে, কেমনভাবে কাপড় পরে, আর কিরূপ এদের পোশাক। এই রকম বিলাসিতার দু চারটি দোষের কথা বুড়োরা বললেন। বুড়োদের ভিতর কিন্তু অনেকের অনেক রকম দোষ ছিল। আমি বুড়োদের লক্ষ্য করে বলতে লাগলাম, দেখুন, ছেলেরা একটু বাবুগিরি করে, এই তাদের দোষ, অন্য কোনো প্রকার দোষ তাদের নাই। কিন্তু আপনাদের ভিতর কেউ বা গাঁজা খান, কেউ কেউ বা এক একটা স্ত্রীলোক এনে বাড়িতে রেখেছেন। এই সকল দোষের চেয়ে কি ছেলেদের একটু সাজ পোশাক বা চুল কাটার দোষটা বেশি অপরাধজনক হলো? এই কথা বলতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে যার যার গাড়ু গামছা ঘটি হাতে নিয়ে আনাজ কানাজ দিয়ে বের হয়ে চলে গেল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।